দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। দেশ, দেশের মাটি, দেশের মানুষ, এই তিন সত্যকে জীবনে ধারণ করে আমৃত্যু গড়ে গেছেন সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর জন্য, লড়ে গেছেন স্বৈরাচারী ক্ষমতার বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে গেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠায়। সময় তাকে রাজনীতিতে এনেছে, সময় তাকে আপোষহীন নেত্রী বানিয়েছে, সময় তাকে দেশের রাজনৈতিক অভিভাবক বানিয়েছে। তার প্রয়াণে দেশ আজ শোকস্তব্ধ, পাককৃত্য। গণতান্ত্রিক আপামর জনগণের অশ্রুস্বজন ৫৬,০০০ বর্গমাইলের জাতীয়তাবাদী প্রাণ। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের দিনে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিদায় আপোষহীন নেত্রীর। এই আয়োজনের সাথে আমি আছি মুক্তাদির অনিক, আর আমাদের সাথে আজ স্টুডিওতে অতিথি হিসাবে আছেন সিনিয়র সাংবাদিক ও বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। স্বাগত আপনাদের এই বিশেষ আয়োজনে। আমরা একটু মারুফ কামাল খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনি ছিলেন বেগম জিয়ার সাবেক 3বারের প্রধানমন্ত্রীর প্রেস সচিব। আপনি এই আপোষহীন নেত্রীকে অনেক কাছ থেকে দেখেছেন। ওনার কিছু বক্তব্য আমরা যখন আজকে শুনতে পাচ্ছি, তার মধ্যে যেমন একটি, আমি যেমন থাকি যেখানেই থাকি কিন্তু দেশবাসীকে ছেড়ে যাব না। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা আমাকে আলাদা করবেন না। আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ, এবং আমার সহ আলোচককে ধন্যবাদ। যারা আমার কথা শুনছেন বা সামনে শুনবেন তাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিরদিনের জন্য বিদায় দিয়ে এসছি। তিনি তার জীবন মরণের সাথী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। লাখো কোটি মানুষ হৃদয় ভরা বেদনা নিয়ে এবং পরম ভালোবাসায় তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানিয়েছেন। এরকম একটি মুহূর্তে খুব গুছিয়ে কথা বলা আমার জন্য বিশেষ করে খুব কঠিন। কিছুটা এলোমেলো হয়ে যাচ্ছি, চিত্তের যে উৎক্ষিপ্ততা স্বাভাবিক সেটায় আক্রান্ত হচ্ছে। বেগম খালেদা জিয়া রাজনীতিতে এসেছিলেন তার স্বামীর, তার প্রয়াত স্বামীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শের পতাকা হাতে নিয়ে। জিয়াউর রহমান এদেশে রাজনীতিতে এসেছিলেন কতকগুলো ঐতিহাসিক কর্তব্য পালন করবার জন্য। তিনি সময়ের সন্তান ছিলেন এবং আমরা সকলেই জানি এমন একটা সময়ে তিনি এসেছিলেন যে সময়ে আমাদের রাষ্ট্র, আমাদের জাতিসত্তা এক অস্তিত্বের সংকটের সম্মুখীন হয়েছিল। তখন তিনি এসেছিলেন। এসে এই বাংলাদেশ রাষ্ট্র হিসাবে এই দেশটা থাকবে কি থাকবে না এমন একটা অস্তিত্বের সংকটের সময় তিনি এসেছিলেন, এবং তিনি স্বাধীনতা, সার্বভৌমত্বকে সংহত করেছিলেন। তিনি সশস্ত্র বাহিনীতে যে বিশৃঙ্খলতা, অরাজকতা, নৈরাজ্যের মাধ্যমে শেষ করে দেওয়ার যে চক্রান্ত চলছিল, সেই চক্রান্ত তিনি কঠোর হাতে, শক্ত হাতে মোকাবেলা করেছিলেন। তিনি এই দেশের প্রতি ইঞ্চি পবিত্র ভূমিকে তিনি সুরক্ষা করেছিলেন, মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, উৎপাদনের পক্ষে, উন্নয়নের পক্ষে। সেই যে রাজনীতি, সেই রাজনীতির পতাকা ধরেই বেগম খালেদা জিয়া এসছিলেন, এবং তিনি তার পুরোটা জীবনই কিন্তু সংগ্রামের জীবন। তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, জনগণের জন্য একটি ভালোবাসার সুন্দর রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তিনি সংগ্রাম করেছেন। সেই সংগ্রামে তিনি একাকার হয়ে গেছেন। এই দেশের সঙ্গে, এই দেশের মানুষের সঙ্গে তিনি একাকার হয়ে গেছেন। তার কোনো পরিবার ছিল না। এই বৃহত্তর জনসমাজই তার পরিবারের
উন্নীত হয়েছিল, পরিবারে রূপান্তরিত হয়েছিল, এবং সেটা কোনো কথার কথা ছিল না, সেটা কোনো ছলচাতুরির বিষয় ছিল না, সেটা কোনো অভিনয় করবার মতো বিষয় ছিল না। তিনি তার কথাকে কাজে প্রমাণ করেছেন। তিনি কিন্তু এদেশ ছেড়ে যাননি কখনো। যখন তিনি উৎপীড়নের মুখে পড়েছেন, যখন তিনি প্রাণ সংহারের যে একটা পরিস্থিতি তার মুখোমুখি হয়েছেন, তবুও তিনি ছেড়ে যাননি। তার গোটা পরিবার যখন বিধ্বস্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে, অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তিনি ছেড়ে যাননি। তিনি চিকিৎসার জন্য যখন বাইরে গেছেন, তার প্রতিপক্ষ নানাভাবে কিন্তু সমালোচনা করেছে। যখন ফিরে এলেই তিনি নির্ঘাত কারাগারে তাকে যেতে হবে, এটা প্রায় নিশ্চিত ছিল। এই অবস্থায় সবাই বলেছে তিনি পালিয়ে গেছেন, তিনি আর কখনো ফিরবেন না, চিকিৎসার নাম করে গেছেন। তিনি কিন্তু ফিরে এসছেন। ফিরে এসছেন কেন? দেশের ডাকে, মানুষের ডাকে। তিনি মনে করতেন, এবং তিনি পরিষ্কার করে সুস্পষ্ট ভাষায় বলেছিলেন, এই দেশই আমার একমাত্র ঠিকানা, এই দেশের বাইরে আমার কোথাও আর কোনো ঠিকানা নাই। আমি এই দেশের মানুষকে আমার বৃহত্তর পরিবারের অন্তর্ভুক্ত করেছি। এই মানুষের মধ্যেই আমি বেঁচে থাকতে চাই, এই মানুষের মধ্যেই আমি মৃত্যুবরণ করতে চাই। তিনি আজকে যখন সমাহিত হলেন, যে তার জীবনের অন্তিম মুহূর্তে তিনি তো এই সত্যকে, কত বড় যে সত্য, সেটা তিনি প্রমাণ করে গেছেন। জি, মারুফ কামাল খান, আপনার কাছে আরেকটু জানতে চাই যে এই যে অস্থির সময়ের রাজনীতিতে ওনার যে অটল নীতিতে উনি ছিলেন, যার কারণে যে আপোষহীন নেত্রী আমরা বলি, আমরা দেখেছি যে একসময় স্বৈরশাসক এরশাদ তাকে গৃহবন্দী করে রেখেছিলেন, কিন্তু তারপরে নির্বাচনে উনি যাননি। এই যে আপোষহীন নেত্রী, না, আপোষহীন নেত্রী তো আমরা সবাই তাকে চিনি, জানি, এটা তার একটা অভিধা যে তিনি আপোষহীন ছিলেন। তবে আমি তাকে যতটুকু দেখেছি, সেটা হচ্ছে তিনি আপোষহীন তো অবশ্যই ছিলেন, সেটা নীতির প্রশ্নে, নৈতিকতার প্রশ্নে, কতগুলো ব্যাপারে তিনি সত্যিই আপোষহীন ছিলেন। যেমন এই রাষ্ট্রকে স্বাধীন রাখতে হবে, সার্বভৌমত্ব রাখতে হবে, এটার ব্যাপারে তিনি আপোষহীন ছিলেন। তিনি এই রাষ্ট্র এবং এই জাতির মর্যাদার প্রশ্নে আপোষহীন ছিলেন। তিনি মনে করতেন আমরা ছোট হতে পারি আয়তনের দিক থেকে দেশ, কিন্তু বিশ্বসভায় আমরা সমস্ত, যত বড় রাষ্ট্রই হোক, তার সাথে আমরা সমমর্যাদার ভিত্তিতে চলব। তিনি মনে করতেন যে এটা সার্বভৌম সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব হতে হবে, এবং কোনো অধীনতামূলক মিত্রতা তিনি কারোর সঙ্গে করতে চাননি, এবং এই জন্যই তিনি আপোষহীন ছিলেন এই প্রশ্নে। তিনি আপোষহীন ছিলেন গণতন্ত্রের প্রশ্নে। তিনি কোনো ধরনের জোড়াতালি, ফাঁকি ঝুঁকি দিয়ে গণতন্ত্রের নাম করে একটা মেকি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সেটা তিনি চাননি। এবং তিনি অনেক প্রলোভনের হাতছানি, অনেক নির্যাতন, নিপীড়ন, ভীতি, আতঙ্ক সব কিছু উপেক্ষা করে কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এই সমস্ত বিষয়ে তিনি আপোষহীন ছিলেন, এবং আপোষহীন ছিলেন বলেই কিন্তু দেশের মানুষ ভালোবেসে তাকে আপোষহীন নেত্রী অভিধায় অভিষিক্ত করেছে। কিন্তু আমি আবার আরেকটা দিক দেখেছি তার, আপনারাও সকলেই জানেন, প্রত্যেকেই জানেন, তিনি কিন্তু একজন ভালোবাসার মানুষ ছিলেন। তিনি মানুষকে অসম্ভব ভালোবাসতেন। তার যে তিনি সব সময় মানুষের ভালোবাসায় তিনি করুণা সিক্ত হতেন, এবং তিনি সেই সব বিষয়ে অনেক ব্যাপারে তিনি অত্যন্ত কোমল ছিলেন। তার যে কাঠিন্যের দিকটা যেটা সামনে আসে, একইভাবে তিনি অসাধারণ কোমল, অসাধারণ উদার, অসাধারণ সহিষ্ণু, অসাধারণ ক্ষমাপরায়ণ, ক্ষমাশীল একজন মানুষ ছিলেন। সুতরাং তাকে যদি আমরা বিচার করতে যাই, বিবেচনা করতে চাই, তাহলে বেগম খালেদা জিয়া কিন্তু দুই ভাগে দ্বিখণ্ডিত ছিলেন। একদিকে তার ছিল প্রবল ভালোবাসা, একদিকে তার ভেতরে ছিল প্রবল করুণা, একদিকে তার ভেতরে ছিল মানুষের অসাধারণ সৌজন্যবোধ, অসাধারণ ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, ঔদার্য। আবার অন্যদিকে তিনি কতকগুলো নৈতিক প্রশ্নে ছিলেন আপোষহীন, এবং সেটা পর্বতের অটল দৃঢ়তায় তিনি দাঁড়িয়েছিলেন। এই জন্যই তাকে আপোষহীন বলা। এই চরিত্রটাই রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি করে সামনে এসছে। এই জন্যই সকলে মিলে তাকে, এদেশের যারা তাকে ভালোবাসে, যারা তাকে শ্রদ্ধা করে, তারা সকলে তাকে আপোষহীন নেত্রীর অভিধায় অভিহিত করে। জি, আমরা একটু আজাদ মজুমদার আপনার কাছে যাই। আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। এই গণমাধ্যমে কাজ করতে গিয়ে আপনি নিউজ কভার করেছেন। আপনার কাছ থেকে একটু বেগম জিয়াকে নিয়ে শুনতে চাই। দেখেন, উনি যখন সর্বশেষ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সেটা 2006 সালে। আজকে 2026, আমরা একটু আগে পদার্পণ করলাম। আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েই বলছি,
সেদিন যে শিশুটা জন্ম নিয়েছে তার বয়স আজকে 20। তারা কিন্তু বেগম জিয়া কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা দেখেননি। এই 20 বছরে তারা ওনার মধ্যে একটা অন্যরকম একজন রাজনীতিবিদকে দেখেছেন, যিনি বাংলাদেশের মানুষের জন্য তার যে ভালোবাসাটা, সেটা তার প্রতিটা পদক্ষেপে নানা ধরনের প্রতিহিংসার শিকার হয়েও কিন্তু সেটা তিনি প্রমাণ করেছেন। এবং রাষ্ট্র ক্ষমতার 20 বছর বাইরে থাকার পরেও মানুষ কিন্তু মানুষকে তিনি যেভাবে ভালোবেসেছেন তার প্রতিদানটাও আজকে মানুষ দিয়েছেন ওনাকে। মানুষ তাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আজকে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। একজন মানুষের হিসেবে আসলে এর চেয়ে বেশি কিছু চাওয়ারও থাকে না। যে কোনো মানুষই চাইবে তার বিদায়টা যেন এমন হয় যেটা স্মরণীয় হয়ে থাকে। আজকে তার যে বিদায়টা হয়েছে, আমরা মারুফ কামাল ভাই ওনার সাথে কাজ করেছেন, উনি ওনাকে দেখেছেন, ওনার বিভিন্ন দিকটা দেখেছেন, একেবারে প্রত্যক্ষ করেছেন। আজকে যখন আমি ওনার জানাজায় গিয়েছিলাম, আমার পাশে একজন আমাদের সেনা সদস্য দাঁড়িয়েছিলেন। উনি ওনার বিশেষ নিরাপত্তা যে বাহিনী তার অংশ হিসেবে ওনার 2 দফাই শাসনকালে কাজ করেছেন, 91 থেকে এবং আবার পরবর্তীতে 2001 সালে। তো ওনাদের কাছ থেকে শুনেছি উনি যে অনেকের কাছে বাইরে থেকে ওনাকে কঠিন মনে হলেও ওনার যে চরিত্রের যে কোমল দিকটা, যে মানবিক দিকটা, ওনারা বলছিলেন এবং প্রায় কান্না জড়িত কণ্ঠে বলছিলেন যে এরকম একজন মমতাময়ী মানুষ যার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। উনি একেবারেই অকৃত্রিমভাবে যাকে ভালোবাসতেন বা ওনার যে ভালোবাসাটা যারা পেতেন তাদেরকে তার সেই ভালোবাসাটা অকৃত্রিমভাবেই দিতেন। এবং সেটা গত 20 বছরে বিভিন্ন সময়ে এসে এটা কিন্তু প্রমাণিত হয়েছে। ওনাকে মিথ্যা মামলায় আপনার জেল দেওয়া হয়েছে। ওনার রাজনৈতিক যারা প্রতিপক্ষ তারা দীর্ঘদিন আপনার দেশের দায়িত্বে ছিলেন, কিন্তু ওনার বিরুদ্ধে আসলে তারা কোনো অভিযোগ খুঁজে পাননি, এমন কোনো অভিযোগ খুঁজে পাননি যেটা দিয়ে তারা ওনাকে প্রকৃত অর্থে সাজা দিতে পারেন, যে কারণে তাদেরকে ওনার বিরুদ্ধে সাজানো মামলা দায়ের করে ওনার রাজনৈতিক মৃত্যু ঘটাতে চেয়েছিলেন তারা। কিন্তু ওনার রাজনৈতিক মৃত্যু তো ঘটাতেই পারেননি, বরঞ্চ গত 20 বছরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার পরেও উনি যেভাবে বিভিন্ন সময়ে ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়েছেন, তাতে উনি বাংলাদেশের ইতিহাসে এক ধরনের অমরত্বই আপনি অর্জন করেছেন বলতে পারেন। আজকে ওনার যে জানাজা হয়েছে, আমরা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে এটা আসলে মুসলিম বিশ্বে এই ধরনের উদাহরণ বিরল। জি, মুসলিম বিশেষ বলা হচ্ছে স্মরণকালের বৃহৎ জানাজা এটি। রাইট। আপনার সর্বশেষ ইরানের আয়াতুল্লাহ খোমেনি, তার জানাজায় আমরা পড়েছি যে সেখানে কোটিখানিক লোক হয়েছিল। এটা আজকে হয়তো অত হয়নি, কিন্তু তারপরেই এটাকে বিভিন্ন গণমাধ্যম বলছে এটা মুসলিম বিশ্বে অন্যতম বৃহৎ একটা জানাজা, এবং একজন রাজনীতিবিদের জন্য আসলে এর চেয়ে বড় পাওনা আর হতে পারে না। আল্লাহ ওনাকে সম্মান দিয়েছেন মানুষের মাধ্যমে, এবং উনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, যে কোনো সময় হয়তো উনি মারা যেতে পারতেন, কিন্তু এমন এক সময়ে আল্লাহ ওনাকে কবুল করেছেন যখন ওনার পরিবার ওনার পাশে ছিল, দেশের মানুষ ওনার পাশে ছিল, এবং বাংলাদেশের প্রতিটি মানুষই আসলে ওনাকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকে বিদায় দিয়েছে। এটা একটা পরম পাওয়া, এবং এটাই আসলে প্রমাণ করে রাজনীতিবিদ হিসেবে এবং মানুষ হিসেবে উনি কত বড় ছিলেন। দেখেন, উনি কিন্তু অনেকগুলো ক্যাপাসিটিতে বাংলাদেশে এমনিতেই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। উনি দেশের একজন প্রাক্তন রাষ্ট্রপতির স্ত্রী, উনি দেশের একজন প্রাক্তন সেনাপ্রধানের স্ত্রী, নিজে তিনবারের আপনার প্রধানমন্ত্রী ছিলেন, উনি আপনার দেশে বিরোধী দলের নেত্রী ছিলেন, উনি দেশের একটা বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন ছিলেন। এত এরকম ক্যাপাসিটিতে একজন থাকার পরেও, এতগুলা ক্যাপাসিটিতে থাকার পরে উনি কিন্তু আসলে সর্বশেষ
নিজ গুণেই আসলে উনি মহিমান্বিত হয়েছেন। উনি ওনার একজন নিজের যে ব্যক্তিত্ব, ওনার যে অসাধারণ, ওনার যে আহ, জীবন, আমরা একটু আগে আপনি বলছিলেন যে বাংলাদেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই, এবং শত চাপ, শত নির্যাতন সত্ত্বেও উনি যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি, এটা দেশের মানুষ মনে রেখেছে, এবং দেশের মানুষ সেটা মনে রেখেই তাকে তার প্রাপ্য সম্মানটা আজকে ওনার শেষ বিদায়ের দিনে দিয়েছে। আজাদ মধ্যে আমরা আপনার কাছে একটু জানতে চাই, বেগম জিয়া দল মত নির্বিশেষে বাংলাদেশের আপসীন নেত্রী হয়ে উঠেছেন। তার এই জানাজাকে কোঅর্ডিনেট করতে যে চ্যালেঞ্জটা আপনারা খুব সাকসেসফুলি জি পেরেছেন, আমরা একটু জানতে চাই আসলে। তার জি, এই ধন্যবাদ। জানাজা এত লাখ লাখ মানুষ এখানে এই সুশৃঙ্খলভাবে কোঅর্ডিনেট করা, নিশ্চয়ই এটা একটা প্রেশার তো ছিলই আপনাদের। না, আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেছেন, আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই এই মুহূর্তে আমাদের স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF, ওনার এটার মহাপরিচালক, আমাদের সহকর্মী মেজর জেনারেল মাহবুবুস সামাদ। আমি কালকে সকাল থেকে আমি দেখেছি উনি কি অক্লান্ত পরিশ্রম করেছেন, উনি এবং ওনার সব প্রত্যেকটা কলিগ। আপনি জানেন যে এখন আবহাওয়াটাও আমাদের জন্য ঠিক অনুকূল নয়, প্রচণ্ড শীত পড়ছে। এরকম শীতের সময়, এবং আমরা এক্সপেক্ট করছিলাম যে আপনার লক্ষ লক্ষ মানুষ হবে। দেশও এখন আপনার নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে এমনিতেই কিছু নিরাপত্তা ঝুঁকি আছে দেশে। তো এরকম একটা সময়ে এত বড় জমায়েতটাকে ম্যানেজ করা, এবং শুধু এটা তো সাধারণ কোনো রাজনৈতিক জমায়েত না, এটার সাথে মানুষের আবেগটাও জড়িত। আজকে যারা এসেছেন তারা কিন্তু মানে নিজেরা ভেতর থেকে ফিল করেছেন দেখেই কিন্তু এখানে এসেছেন। এখানে কিন্তু তাদেরকে কেউ অন্যান্য রাজনৈতিক সমাবেশে যেরকম একটা অর্গানাইজ করার ব্যাপার থাকে সেরকম কিছু ছিল না। তো এরকম একটা ইমোশনাল মুহূর্তে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এবং গতকালকে আপনারা হয়তো জেনে থাকবেন যে রাত 12টার সময় জানাজার একটা ভেন্যুটাও আংশিক পরিবর্তিত হয়েছে। এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমাদের সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থা আজকে দায়িত্ব পালন করেছেন, ওনাকে হাসপাতাল থেকে নিয়ে ওনার দাফন পর্যন্ত, এবং প্রত্যেকটা সদস্যই পরিশ্রম করেছেন। আমাদের সরকারের বিভিন্ন বাহিনী তারা পরিশ্রম করেছেন, এবং তাদের সাথে বিএনপির যে নিজস্ব একটা নিরাপত্তা দল আছে তারা সহযোগিতা করেছে এবং নিয়মিত কোঅর্ডিনেট করেছে, এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির যারা মেম্বার ছিলেন তারাও কিন্তু নিয়মিত যোগাযোগ রেখেছে। আসলে আমাদের এটা একটা কালেকটিভ এফোর্টই বলতে পারেন আপনি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা আজকে ওনার এই যে এত বড় একটা বৃহৎ জানাজা এটা সম্পন্ন হয়েছে। এই জন্য সংশ্লিষ্ট অনেকেই ধন্যবাদ প্রাপ্য। আমরা আশা করি যে এটা আমাদের আমাদের মানুষের যে দোয়া আজকে বেগম জিয়া পেলেন, এবং মানুষের যে যে সবার সম্মিলিত চেষ্টায় ওনার শেষ বিদায়টা যাতে সুন্দর হয়, সেটা যে আমরা যেটা দেখেছি, আমরা আশা করি যে এটা ভবিষ্যতেও আমাদের দেশের বিভিন্ন সংস্থা বা যারা এরকম সিচুয়েশনে যদি কখনো আসে, তাহলে এটা তারা এটা দৃষ্টান্ত হিসেবে আজকের দিনটাকে অনুসরণ করবেন। জি, ধন্যবাদ আজাদ মজুমদার। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিদায় আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে স্টুডিওতে আপনারা জানেন উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। মারুফ কামাল খান, আমরা বেগম জিয়াকে সবসময় একটা কথা ওনাকে বলতে শুনেছি যে বিদেশে বন্ধু আছে, প্রভু নেই। অনেকবার তিনি এই কথা বলেছেন, এবং এটা কোনো কথার কথা না। আমি যেটা বলি, উনি কখনোই কোনো কথার কথা বলতেন না। উনি যে অন্তর্গত বিশ্বাস থেকেই সমস্ত উচ্চারণ ছিল তার। উনি যেটা বিশ্বাস করতেন, মনে করতেন, সেটাই তিনি বলতেন। উনি মনে করতেন, আমি আমার প্রথম অংশে বোধহয় বলেছি যে উনি বিশ্বাস করতেন যে সারা দুনিয়ায় কারোর সাথে আমাদের শত্রুতা করবার দরকার নেই, আমাদের বন্ধুত্ব দরকার, আমাদের মৈত্রী দরকার। কিন্তু অন্যান্য দেশের সঙ্গে, সেটা যত বড় দেশ হোক, যত জনসংখ্যার বিপুল জনসংখ্যার দেশ হোক, সেটা অনেক শক্তিশালী দেশ হোক, অনেক সমৃদ্ধ দেশ হোক, কিন্তু বিশ্বসভায় আমরা যখন বিশ্বসভায় দাঁড়াই তখন সকলের অবস্থান সমান, প্রত্যেকে এক একটা সমান মর্যাদা পাবে। এটাকে বলা হয়, উনিও বিশ্বাস করতেন, জিয়াউর রহমান যেটা বলেছিলেন
সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুত্ব। উনি এটাতে বিশ্বাস করতেন এবং এই জন্য উনি কোনো প্রভু চান নাই। যেমন অনেকে আছে যারা ভিন দেশের সঙ্গে সম্পর্ক করে, কিন্তু সেই সম্পর্ক কিন্তু সমমর্যাদার ভিত্তিতে হয় না, তারা ডিকটেশন মেনে নেয় বিদেশের অন্যান্য দেশের। যেমন আমরা আমাদের দেশেই কিছুকাল আগে শুনেছি যে অমুক দেশকে আমরা যা দিয়েছি সেটা অনন্তকাল তাদেরকে স্মরণ করতে হবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে দিয়ে দিয়েছি, কি পেয়েছি সেটা কিন্তু বলা হয়। জাতীয় স্বার্থ কতটুকু অর্জিত হয়েছে সেটা কিন্তু বলা হয়নি। তো এই যে দিয়ে দেওয়ার সম্পর্ক, শুধু দিয়ে দিয়েছি, তাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছি, তাদেরকে শুধু দিয়েছি, এটা তো কোনো সমমর্যাদার সম্পর্ক হতে পারে না। সমমর্যাদার সম্পর্ক হচ্ছে লেনদেনের সম্পর্ক, দেয়া নেয়ার সম্পর্ক। এই সম্পর্কে তিনি বিশ্বাস করতেন। তিনি মনে করতেন বন্ধুত্ব হতে হলে শুধু দেয়ার ভিত্তিতে বন্ধুত্ব হবে না, দেয়া নেয়ার ভিত্তিতে বন্ধুত্ব হতে হবে। এবং মর্যাদায় একটা দেশ বড় হতে পারে, তার জনসংখ্যা বেশি হতে পারে, কিন্তু বিশ্ব সবাই তাকে সমান মর্যাদা, তার কাছ থেকে আমি সমান মর্যাদা পেতে চাই। কোনো দাদাগিরি, কোনো বড় ভাই সুলভ আচরণ, কোনো আধিপত্যমূলক আচরণ, এটা তিনি বরদাস্ত করার পক্ষে ছিলেন। এবং যার জন্য একটি আয়তনে ক্ষুদ্র, জনসংখ্যায় অবশ্য আমরা অনেক বড়, কিন্তু আয়তনের দিক থেকে একটা ক্ষুদ্র দেশ, অর্থনৈতিক দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে থাকা দেশ, তারপরেও কিন্তু তার সেই ন্যাশনাল প্রাইড, একজন জাতীয়তাবাদী নেত্রী হিসাবে তার যে ন্যাশনাল প্রাইড সেটা ছিল। এবং তিনি বলতেন, অবলীলায় বলতেন, দৃঢ়ভাবে বলতেন, বিশ্বসভায় দাঁড়িয়ে বলতেন, দেশের ভেতরে মানুষকে উজ্জীবিত করবার জন্য বলতেন যে আমরা কাউকে প্রভু হিসাবে মানি না। বিদেশে যারা আছে তারা আমাদের বন্ধু, প্রতিটা দেশ, প্রতিটা রাষ্ট্রের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই, কিন্তু কোনো ধরনের অধীনতামূলক বন্ধুত্ব আমরা চাই না, কোনো ধরনের শুধু দেয়ার বন্ধুত্ব আমরা চাই না, আমরা লেনদেনের বন্ধুত্ব চাই আমরা। এবং বিশেষ করে যারা আমাদের যারা প্রতিবেশীর সঙ্গে তো সমস্যা বেশি থাকে, অনেক বিষয়ে তাদের সঙ্গে লেনদেনের ব্যাপার থাকে, অনেক সমস্যা থাকে সে যেটা সমাধান করতে হয়। সেই সমস্যা তিনি লেনদেনের ভিত্তিতে সমাধান মর্যাদার ভিত্তিতে সমাধান করতে চাইতেন এবং চেষ্টা করেছেন তিনি সবসময়। তিনি যখনই দায়িত্বে ছিলেন তখন তিনি চেষ্টা করেছেন, যখন তিনি দায়িত্বের বাইরে থেকে বিরোধী দলে থেকে কেবল রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন তখনও কিন্তু তিনি এটাই চেয়েছেন। এবং এর কারণে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে পুরোপুরি কম্প্রোমাইজ করে ফেলা, এটা কারো পক্ষে, অনেকে চেষ্টা করেছেন। আমরা দেখেছি ১-১১ নামে একটা অদ্ভুত কিম্ভূত কিমাকার সরকার এখানে এসেছিল, যে সরকারের আগমনের পথ ধরে বাংলাদেশের সার্বভৌমত্ব অনেকখানি কম্প্রোমাইজড হয়ে গিয়েছিল এবং সেখান থেকে সূত্রপাত সূচনা। তারপরে তো পরবর্তী ইতিহাসগুলো তো আমরা দেখেছি তাদের সাথে হবনবিং করে, আন্ডারস্ট্যান্ডিং করে, যে মানে নির্বাচনের নাম করে যে যাদেরকে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছিল, তারা তো আরও অনেক বেশি, ওই যে বললাম যেটা একটু আগে, যে আমরা যা দিয়েছি সেটা কিয়ামত পর্যন্ত মনে রাখতে হবে, এই ধরনের সরকার এসেছিল। এবং আমাদের সার্বভৌমত্ব ছিল না। জিয়াউর রহমান 1975 সালে 7ই নভেম্বরের যে সিপাহী জনতার বিপ্লবের নেতৃত্ব দিয়ে যে সার্বভৌমত্ব, রাষ্ট্রের সার্বভৌমত্ব অর্জন করেছিলেন, সেই সার্বভৌমত্ব কিন্তু চলে গিয়েছিল। এবং এটা পুরোপুরি যায় নাই, পুরোপুরি বিসর্জিত হয়নি বেগম জিয়ার কারণে। আমরা তো আমাদের যুগে আমরা মহামানব দেখিনি, আমরা বেগম খালেদা জিয়াকে দেখেছি। আমি কোনো অতিশয়োক্তি করছি না, আমি এটা অন্তর্গত বিশ্বাস থেকেই বলছি, তিনি একজন মহামানবী ছিলেন। আপনি দেখেন তিনি এই দেশের রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য, এই রাষ্ট্রের অধিকারের জন্য, এই রাষ্ট্রের এই জাতির স্বার্থ রক্ষার জন্য তিনি কিন্তু যীশুখ্রিস্টের মতো, যীশুখ্রিস্ট যেমন ক্রুশবিদ্ধ হয়ে সমস্ত তার অনুসারীদের সমস্ত পাপ তাপ থেকে মুক্ত করেছিলেন বলে খ্রিস্টান সম্প্রদায় বিশ্বাস করে, ঠিক সেইভাবে তিনি নিজের নির্যাতন সহ্য করে, তিনি কিন্তু আধিপত্যবাদের বিরোধিতা না করলে কিন্তু তিনি এতটা নির্যাতিত হতেন না। তিনি যদি এই যে অধীনতামূলক মিত্রতার যে সম্পর্ক সেটা যদি তিনি বিরোধিতা না করতেন, সেটার বিরুদ্ধে যদি তিনি রুখে না দাঁড়াতেন, জনগণকে ঐক্যবদ্ধ না করতেন, জনগণকে উজ্জীবিত না করতেন, তাহলে কিন্তু তার এই ধরনের কোনো অত্যাচার উৎপীড়নের মুখে তাকে পড়তে হতো না। তিনি হয়তো রাষ্ট্র ক্ষমতায়ও যেতে পারতেন, আরও বেশি আপোষ করলে, আরও বেশি। এটা বলা হয় মারুফ কামাল খান যে 111-এ যে কম্প্রোমাইজটা আসলে উনি করেন নাই, তার কারণে আসলে এই জেল জুলুম, এবং দেখা গেছে এই যে মামলাটা ওনার জন্য করা হয়েছিল সেটা 111-এর
কম্প্রোমাইজ উনি করেন নাই কিন্তু ব্যক্তিগত কারণে ব্যক্তিগত না, দেশ ব্যক্তি স্বার্থে না, দেশ এবং এবং জাতির কারণেই জাতির কারণে। উনি কোনো কম্প্রোমাইজ করেন নাই। এবং সেটা খালি 1/11-এর সময় না, পরবর্তীকালে সব 90-তেও সময় তিনি আমরা দেশ দেখেছি। জাতির স্বার্থে উজ্জীবিত, তিনি উচ্চকিত থেকেছেন। দেশ জাতির স্বার্থ রক্ষা করবার জন্য তিনি মানুষকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করেছেন। এবং এই যে ঐক্যবদ্ধতা, এই যে মানুষকে জাগিয়ে তোলা, এই জাগিয়ে তোলার কারণেই কিন্তু তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এবং এই রাষ্ট্রের সার্বভৌমত্ব, এই রাষ্ট্রের স্বার্থ, এই রাষ্ট্রের জনগণের অধিকার, এগুলো কিন্তু পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায় নাই। এই জন্য আমরা সকলেই তার কাছে কৃতজ্ঞ। এবং এই যে মানুষ যে তার প্রতি কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতা, তিনি ক্ষমতায় নাই। একটু আগে আজাদ মজুমদার বললেন যে নতুন জেনারেশন, তরুণরা, তারা তো তার শাসনকাল দেখে নাই, তারা তো তার রাষ্ট্র পরিচালনা দেখে নাই, কিন্তু তারপরেও তার প্রতি যে অপরিমেয় ভালোবাসা, তার প্রতি যে অপরিসীম শ্রদ্ধা, তার প্রতি যে মানুষের অপরিসীম আবেগ এবং দরদ, এটা কোত্থেকে আসলো? এটা আসলো তারা বুঝতে পেরেছে, তারা দীপ্তকার অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা বুঝতে পেরেছে এই রাষ্ট্রকে টিকিয়ে রাখবার জন্য, এই রাষ্ট্রের স্বার্থকে সমুন্নত রাখবার জন্য, এই জাতির মর্যাদাকে বিশ্বসভায় সমুন্নত রাখবার জন্যই তিনি নিজে নির্যাতন সয়েছেন, অত্যাচারিত জি, হয়েছেন। আমরা একটু আজাদ মজুমদারের কাছে যাই। আজাদ মজুমদার, আপনার কাছে একটু শুনতে চাই। প্রধান উপদেষ্টা বারবার ওনার ভাষণে যখন বেগম জিয়াকে অ্যাড্রেস করতেন, বলতেন যে গণতন্ত্রের নেত্রী, ন্যাশনাল লিডার, এবং উনি অভিভাবকও বলেছেন, জাতির অভিভাবক বলেছেন। বলেছেন। আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই প্রধান উপদেষ্টার। দেখেন, আপনি 2024-এর যে আমাদের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশের আসলে পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারতো। আপনার এখানে আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী দেশে অনেক ধরনের বিশৃঙ্খলা থাকে, অনেক আমরা অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকেও দেখেছি। আমাদের দেশেও যে সেটা ছিল না তা নয়, কিন্তু এরকম একটা সময়ে উনি এক খুবই গঠনমূলক একটা ভূমিকা পালন করেছেন। উনি ওনার নেতাকর্মী সহ দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন তারা যেন প্রতিশোধের চেষ্টা না করে এক ধরনের রিকনসিলিয়েশনের কথা বলেছেন। ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা যতই তিক্ত হোক, যতই উনি নির্যাতনের শিকার হন, ওনার দলের নেতাকর্মীরা অনেক নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, অনেকের লাশও খুঁজে পাওয়া যায়নি। তো এরকম একটা পরিস্থিতিতেও কিন্তু উনি আসলে একটা শান্তির বার্তা দিয়েছেন, সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এবং তার দলের নেতাকর্মীদেরকে উনি কিন্তু আসলে সবসময় বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারকে যেন সহযোগিতা করে তারা। আপনি দেখেছেন যখন একটা দল 16-17 বছর ক্ষমতায় থাকে না, তখন তাদের হাঙ্গারটা অনেক বেশি থাকে। স্বাভাবিকভাবেই তাদের অনেকের আকাঙ্ক্ষা ছিল খুব দ্রুত একটা নির্বাচন, যে কোনো মূল্যে, যেহেতু যত দ্রুত নির্বাচন হবে ততই রাজনৈতিকভাবে তাদের জন্য সুবিধাজনক হবে বলে মনে করা হয়েছিল। তো এরকম একটা সময়ে যখন তাদের নেতাকর্মীদের মধ্যে একটা অস্থিরতা ছিল, সেই সময়ও কিন্তু উনি একজন রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করে উনি কিন্তু ওনার নেতাকর্মীদেরকেও উনি একটা নির্দেশনা দিয়েছেন, বলেছেন তারা যেন সরকারকে সহযোগিতা করে। কারণ উনি নিজে যে রাজনৈতিক ব্যবস্থার কারণে জুলুমের শিকার হয়েছিলেন, এরকম রাজনৈতিক ব্যবস্থা যেন এদেশে না থাকে, দেশে যেন একটা পরিবর্তন আসে, যাতে কোনো শাসক, সে যেই হোক, পরবর্তীতে দেশের মানুষের উপর বা রাজনৈতিকভাবে যারা প্রতিপক্ষ তাদের উপর কোনো ধরনের অন্যায় ও বিচার চাপিয়ে দিতে না পারে। সেজন্য আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সংস্কারের কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং এই সংস্কারের উদ্যোগগুলোতে যাতে তার দল সহযোগিতা করে সে বিষয়ে তিনি তার দলকে নির্দেশনা দিয়েছেন। তো আমরা ওনার যে এই যে রাজনৈতিক মহানুভবতা বা বিচক্ষণতা, এটা দেখার জন্য আপনাকে অনেক অতীতে যাওয়ার আসলে প্রয়োজন নাই। আমি একটু আগে যেটা বললাম যে শিশু জন্ম নিয়েছে 2006 সালে, সে এখন যুবক, আর সে হয়তো ওনার ওই সময়ের শাসনকাল দেখেনি, কিন্তু গত 1 বছরের ভূমিকাটা তো দেখেছে। গত 1 বছরে উনি যদি ওনার উপর যে অত্যাচার বা ওনার দলের উপর যে অত্যাচার হয়েছে, সেটার জন্য উনি যদি একটু ইঙ্গিত যদি ওনার দিক থেকে থাকতো, তাহলে দেশে অনেক বিশৃঙ্খলা হতে পারতো। কিন্তু উনি চেয়েছেন সবসময় দেশটা শান্ত থাকুক, দেশে পরিবর্তন আসুক, এবং এই পরিবর্তনটা গঠনমূলক কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসুক,
প্রয়োজনে নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীনকে সরকারকে কিছুটা সময় দিয়ে হলেও যাতে একটা অবাধ এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন করা যায় সে বিষয়ে উনি সরকারকে সহযোগিতা করেছেন। ওনার ব্যক্তিগত অসুস্থতা সত্ত্বেও উনি আপনার এই যে সেনাকুঞ্জের অনুষ্ঠানে গিয়েছেন। এইসব অনুষ্ঠানে ওনার উপস্থিতিটা খুবই জরুরি ছিল, উনি জানেন, বিকজ উনি আমাদের জাতীয় ঐক্যের প্রতীকও ছিলেন একই সাথে। উনি যে আসলে শুধু একটা রাজনৈতিক দলের চেয়ারপারসন ছিলেন বিষয়টা তা না। আমাদের দেশের মতো দেশ যেখানে আসলে আমরা অন্যকে খুব কমই সম্মান দেয়, সেখানে একটা রাজনৈতিক দলের, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের চেয়ারম্যানকে সর্বস্তরের মানুষ যখন সম্মান জানায় তখন বুঝতে হয় যে আসলে তিনি আসলে আর ওই নিজস্ব রাজনৈতিক দলের বা নিজস্ব গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি আসলে একটা ন্যাশনাল সিম্বল হিসেবে রূপান্তরিত হয়েছেন। তো এই উপলব্ধি থেকে তিনি গিয়েছেন সেনাকুঞ্জের অনুষ্ঠানে, গত বছরও গিয়েছিলেন, এবছরও গিয়েছিলেন। ওনার স্বাস্থ্যের ঝুঁকি ছিল সেটা জেনেই উনি গিয়েছিলেন এবং ওনার উপস্থিতিটা আমাদের দেশটাকে অনেক হেল্প করেছে এই অর্থে যে আমাদের এখন আমরা যেই ক্রাইসিসগুলোর মধ্যে দিয়ে প্রতিদিন যাচ্ছি, আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজনটা হচ্ছে এক ধরনের ন্যাশনাল ইউনিটি। বিভিন্ন ইস্যুতে যদি আমরা আমাদের ইউনিটিটা শো করতে না পারি তাহলে আমাদের দেশটাকে অস্থিতিশীল করে তোলার জন্য বা আমাদের দেশটাকে বিপদগ্রস্ত করে তোলার জন্য অনেকগুলো পক্ষ নানাভাবে চেষ্টা করছে বা সক্রিয় আছে। তো এরকম একটা পরিস্থিতিতে যখন জাতীয় ঐক্য প্রয়োজন, তখন আমাদের জাতীয় ঐক্যটাকে ধরে রাখার জন্য কিছু জাতীয় প্রতীকও প্রয়োজন। মানে আমাদের জাতীয় অভিভাবক যারা, অল্প কয়েকজন মানুষই এই ভূমিকাটা পালন করতে পারেন, যারা চাইলে আমাদের জাতিটাকে এক রাখতে পারেন। তিনি সেই বিরল অল্প কয়েকজন মানুষের একজন ছিলেন, যার আহ্বানে দলমত নির্বিশেষে মানুষ শুনেছে, তার কথাটা শুনেছে, সবাই তাকে সম্মান করেছে তিনি। এবং তার যে উদ্যোগ এবং চেষ্টা, সেই চেষ্টার ফলে এই যে গত 1.5 বছরে একটা সমস্যা সংকুল পরিবেশের মধ্য দিয়েও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে 15 বছরের দুঃশাসনের পর নেশন রিবিল্ডিংয়ের যে কাজটা এখন করতে হচ্ছে, সেই কাজটাতে তার ভূমিকাটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে আমাদের তো বিরতির সময় হয়েছে আজাদ মজুমদার। প্রিয় দর্শক, একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। ডিবিসির বিশেষ এই আয়োজন বিদায় আপোষের নেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন মারুফ কামাল খান এবং আজাদ মজুমদার। মারুফ কামাল খান, বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে যে বেগম জিয়ার মৃত্যুর দায় কোনোভাবেই শেখ হাসিনা মুক্তি পেতে পারে না। না, এটার জন্য বিএনপির অভিযোগ লাগবে কেন? জি, এটা তো সবাই জানে, মানে বাংলাদেশের দুগ্ধপোষ্য শিশু থেকে আরম্ভ করে প্রত্যেকেই জানে বেগম জিয়ার উপর শেখ হাসিনা তার রেজিমের সময়ে যত নানা রকমের অত্যাচার করেছেন। যেমন ধরেন তাকে তার স্বামীর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক যে বাসভবন সেখান থেকে তাকে বিতাড়িত করেছেন এবং খুব অসম্মানজনকভাবে অপমান করে। এবং উনি নিজে বলেছেন যে আমাকে ধাক্কা দিয়ে দিয়ে বের করেছে, সারাদিন আমি অনাহারে ছিলাম, এক কাপড়ে আমাকে চলে আসতে হবে। এটা তো আমরা দেখেছি সকলে। তারপর আরও অনেক ধরনের উৎপীড়ন যেটা শেখ হাসিনা করেছে নানাভাবে। তারপরে যেগুলো সমস্ত তার যে বাক সন্ত্রাসের শিকার বেগম জিয়া হয়েছেন, এটা সকলেই জানে। আমি সেটার কোনোটার কথাই বলছি। আপনি একটু আগে বোধহয় এই আমরা যখন অফলাইনে ছিলাম তখন আপনি বলছিলেন যে তিনি সুস্থ মানুষ কারাগারে গেলেন, বেরিয়ে এলেন অসুস্থ হয়ে। আমি শুধু এই কথাটাই বলতে চাই, বেগম জিয়া একজন ভিভিআইপি পার্সন ছিলেন। তার প্রতিদিনই কিন্তু তার স্বাস্থ্যের পরীক্ষা করা হতো, প্রতি সপ্তাহে করা হতো, প্রতি মাসে করা হতো। রক্ত পরীক্ষা থেকে আরম্ভ করে সমস্ত পরীক্ষা তার করা হতো সবসময়। ওনার আর্থ্রাইটিসের প্রবলেম ছিল, সমস্যা ছিল। এছাড়া কোনো জটিল রোগে উনি আক্রান্ত ছিলেন না। আপনারা জানেন উনি যখন কারাগারে গেলেন, তার যখন চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দিল, তখন শেখ হাসিনা তো বললেনই, চিকিৎসকরা তাদেরকে শেখ হাসিনা বললেন যে পিজি হাসপাতাল দেশের সেরা হাসপাতাল, ওইখানে চিকিৎসা নেওয়া। তারা একটা টিম করে দিল, এই টিম তার চিকিৎসা করবে। এবং প্রতিদিন তারা প্রেস ব্রিফ করে বলতেন যে ওনার কোনো রোগ নাই, ওই আর্থ্রাইটিসের কিছু সমস্যা আছে, পুরনো রোগ, এগুলো তো আর ভালো হবে না। আর অন্য কোনো, উনি চমৎকার আছেন, খুব ভালো আছেন, কোনো সমস্যা নাই তার, আমরা সর্বাত্মক চেষ্টা করছি, চিকিৎসা করছি, ওনার কোনো সমস্যা আমরা দেখছি। এটাই তো বলা প্রতিদিন। কিন্তু কি হলো, উনি কারাগার থেকে যখন বেরিয়ে এলেন তখন তার লিভার সিরোসিস ধরা পড়ল। যারা চিকিৎসক, যারা বিশেষজ্ঞ এবং যারা এ ব্যাপারে সাধারণ জ্ঞান রাখেন তারা জানেন লিভার সিরোসিস হুট করে হঠাৎ করে কিন্তু কারো হয় না।
এটা কিন্তু একটা দীর্ঘ দিন ধরে এটাকে আস্তে আস্তে বাড়তে থাকে। তো ওনার তো সবসময়ই যে উনি পরীক্ষাধীন একজন মানুষ, কোনো আলামত কখনো ছিল না লিভার সিরোসিস। ওনার লিভারের কোনো রোগের কোনো ত্রুটির আলামত ছিল না, হুট করে হয়ে গেল লিভার সিরোসিস, হওয়ার তো কথা না। এটা অন্য কোনো ধরনের কোনো কিছু প্রয়োগ না করলে এটা হওয়ার কথা না। তো সেটাই তো আক্রান্ত হয়ে এসছেন। এবং তারপরেও এই লিভার সিরোসিস যখন শনাক্ত হলো, তার মতো বয়সী একজন মানুষের লিভার সিরোসিস ধরা পড়েছে, তখন এটার জন্য সমস্ত চিকিৎসকরা, তার যারা চিকিৎসক টিম ছিলেন, তারা বললেন যে তার সমস্ত অর্গানগুলো দুর্বল হয়ে গেছে এবং সবগুলো নিয়ে একটা সমন্বিত যে ট্রিটমেন্ট দেওয়ার কথা, যে সমস্ত সুযোগ সুবিধা থাকার কথা, ইকুইপমেন্ট থাকার কথা, সেটা বাংলাদেশে নেই। বিশ্বের 2-3টা দেশের মধ্যেই সেটা বিলেতে আছে, সেটা আমেরিকায় আছে, সেটা জার্মানিতে আছে। এই তারা বললেন যে এই সব দেশে কোথাও তাকে চিকিৎসার জন্য পাঠাতে হবে, অবিলম্বে পাঠাতে হবে। এটা ব্যঙ্গবিদ্রুপ করলেন, বললেন না কেন যাবেন, আল্লাহ দেয়ার বাঁচি না, শুনেন না? হ্যাঁ, আমরা তো প্রায়শই তখন শেখ হাসিনার মুখ থেকে এটাকে এই যে মানে একজন character মানুষের, assassination, শেখ বেগম জিয়ার মতো একজন মানুষের জীবন রক্ষার যে আকুতি সারা দেশের মানুষ করছে, চিকিৎসকরা করছে, এটাকে তিনি কি বলেছিলেন? আল্লাহ দেয়ার বাঁচি না। তিনি বলেছেন 80 বছর তো বয়স হয়ে গেছে প্রায়, আর কত, এখন তো মরেই যাবে, এমনি মরে যাবে, এমনি মরে যাবে। লিভার কেন পচে, লিভার কেন পচে, দায় আছে। এটা তো মানে এটা নিয়ে বিএনপি বলেছে কি বলে নেই এটা না, এটা সবাই জানে। উনি কেন লিভার সিরোসিসে আক্রান্ত হলেন? জি, আমরা একটু আজাদ মজুমদারের কাছে শুনি। আজাদ মজুমদার, আমরা শুনছিলাম মারুফ কামাল খান, একই প্রশ্ন আপনার কাছে। এই মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না। আসলে বাংলাদেশে বহু মানুষের মৃত্যুর দায়ী উনি এড়াতে পারেন না। উনি তো সরাসরি মানবতা বিরোধী অপরাধে উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি এই মুহূর্তে। সো আদালতই তো আসলে বলে দিয়েছে যে বাংলাদেশে অনেক মানুষের গুম, হত্যা, নির্যাতন, মৃত্যু, এগুলাতে ওনার প্রত্যক্ষ ভূমিকা ছিল। তো সেটা আমাদের বিচারিক প্রক্রিয়াতেই সেটা নির্ধারিত হয়েছে। বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। একটা দেশে যদি ন্যূনতম গণতন্ত্র থাকে, সেখানেও কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে অনেক সম্মান দেখানো হয়। আমাদের দেশে শেখ হাসিনার আমলে গণতন্ত্র কী ছিল সেটা সবাই জানে। শুধু যে আসলে ওনার কথার কথা বা ওনার যে বাক সন্ত্রাস এগুলোর কথা বলছেন তা না। তো উনি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বা আমাদের দেশের প্রধান বিরোধী দলের নেতা হিসেবেও তার কাছ থেকে কোনো সামান্যতম সম্মান বা শ্রদ্ধা পাননি। একজন মানুষ হিসাবেও যে সম্মান এবং শ্রদ্ধাটুকু পাওয়ার কথা সেটাও পাননি। চিকিৎসা একজন মানুষের মৌলিক অধিকার, এই অধিকারটুকুও তাকে দেওয়া হয়নি। সো এটা থেকেই তো আপনার বোঝা যায় যে আপনাকে যখন আপনার যে মৌলিক অধিকার, আপনার সেই অধিকার থেকে যখন আপনাকে একজন ইচ্ছাকৃতভাবে বঞ্চিত রাখে বা নানা টাল বাহানা বা নানা অজুহাত দেখিয়ে আপনাকে আপনার মৌলিক অধিকারটাকে ভোগ করতে দেয় না, বা একই ধরনের ঘটনায় তার দলীয় কর্মী বা তার দলের নেতা কর্মীদেরকে যেই প্রিভিলেজটা উনি দিয়েছেন সেটা বেগম খালেদা জিয়াকে তারা দিতে পারেননি। আইনের দোহাই দেখিয়েছেন বারবার, দেখিয়ে ওনাকে চিকিৎসা নিতে দেননি যেটা ওনার প্রয়োজন ছিল। আজকে যদি উনি সময় মতো চিকিৎসাটা পেতেন তাহলে হয়তো বা উনি আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন এবং আমাদের দেশের প্রয়োজনেই ওনার বেঁচে থাকাটা খুব প্রয়োজন ছিল আমাদের জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো অবশ্যই এটা মারুফ কামাল ভাই যেটা বলেছেন যে এটার সাথে তো আসলে দ্বিমত করার কোনো সুযোগই নেই এবং দেশে প্রায় সবাই জানেন বেগম খালেদা জিয়ার সাথে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ। আসলে অনেকে এখন আজকে যেমন উনি মারা যাওয়ার পরে অনেকে দুইজনের রাজনৈতিক জীবনের তুলনা করছেন দুইজন মানুষের, কিন্তু আমরা তো দেখেছি যে দানব আর মানবের মধ্যে আসলে কোনো তুলনা হয় না। বেগম খালেদা জিয়া ছিলেন একজন মানব, তার মধ্যে একজন মানবতাবাদী একটা মন ছিল যেটা দেশের মানুষ আজকে তার জানাজায় স্বতঃস্ফূর্তভাবে হাজির হয়ে সেটা দেখিয়েছে। মানুষ তাকে সেই সম্মানটা দিয়েছে। আল্লাহও কিন্তু তার জন্য সম্মানের ব্যবস্থা রেখেছেন এবং
আমি জানি না, এমন একটা জি, সিচুয়েশন আমাদের- ছিল যখন হয়তো উনি যদি আগে মারা যেতেন, আজকে উনি হয়তো ওনার পরিবারকেও পাশে পেতেন না। আল্লাহ আল্লাহ ধন্যবাদ। ওনাকে সম্মান দিয়েছেন, দেশের মানুষও সম্মান দিয়েছেন। ধন্যবাদ আজাদ মজুমদার। যেমনটি আজাদ মজুমদার বলছিলেন, দানব আর মানবের মধ্যে কখনো ইয়ে হয় না। বেগম জিয়া আপসীন নেত্রী এই দেশের। প্রিয় দর্শক, এই ছিল ডিবিসির বিশেষ আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন।